সময়টা 1537। দিল্লির সিংহাসনে তখন শের শাহ। সেই সময় শের শাহের সঙ্গে যুদ্ধ বেঁধে যায় পর্তুগিজ নাবিক সাম্পুয়ার। সেই যুদ্ধে কিন্তু পর্তুগিজরা জিতে গেছিল এবং প্রথমবার এই জায়গাতে বাণিজ্য কুটির স্থাপন করেছিল। সেই সময় বাণিজ্যের মূল ভিত্তি ছিল সাধারণত নদীপথ, আর নদীপথ মানেই প্রথম যে নামটা আসে সেটা হলো বন্দর। আর এই বন্দর থেকেই ব্যান্ডেল। ব্যান্ডেল যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো রেলপথ। হাওড়া স্টেশন থেকে মোটামুটি 40 মিনিট অন্তর ব্যান্ডেল যাওয়ার ট্রেন ছাড়ে। আমরা সকাল 8টা 20 ব্যান্ডেল লোকালটা ধরলাম। ব্যান্ডেলে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, তাই আপনার হাতে যতটা সময় থাকবে সেইভাবে আপনি ঘুরতে পারবেন। ঘন্টাখানেকের পথ, এখন বাজে 9টা 22। ট্রেন ব্যান্ডেল স্টেশন ঢুকছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরলাম। আমাদের প্রথম গন্তব্য ব্যান্ডেল চার্চ। ভাড়া পড়লো জনপ্রতি ওই 20 টাকা করে। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ সব মিলিয়ে 15 মিনিট লাগলো। রাস্তায় একটু জ্যাম ছিল এই আর কি। আপনারা রিজার্ভ করেও আসতে পারেন, ভাড়া পড়বে ওই 100 থেকে 120 টাকা মতো। ব্যান্ডেল চার্চ সবার জন্যই খোলা, তবে টাইমিংটা একবার বলে দিই, সকাল 8টা থেকে বিকেল 4টে 50 অবধি। চার্চে মোমবাতি জ্বালানোর একটা রীতি রয়েছে, তো সেই জন্য আমরা কয়েকটা মোমবাতি কিনে নিলাম ভেতরে জ্বালাবো বলে। পনেরোশো 71 সাল নাগাদ যখন আকবর সিংহাসনে প্রথমবারের জন্য এখানেই ব্যান্ডেলে প্রথমবারের জন্য শহর তৈরির অনুমতি পায় পর্তুগিজরা। যখন শহর হচ্ছে তখন ঘরবাড়ি, দোকানপাট এবং ধর্ম আচরণও হবে। সুতরাং পর্তুগিজদের ধর্ম মানে খ্রিশ্চিয়ানিটি, সেটাকে তারা বিস্তার করার জন্য প্রথমবার অনুমতি পায়। 1579-80 নাগাদ এখানে প্রথমবারের জন্য দুর্গ স্থাপন হয়। আর 1599 সালে প্রথমবারের জন্য এই চার্চ তৈরি হয়। চলুন পায়ে পায়ে গির্জায় ঢোকা যাক, আর ঢুকতে ঢুকতে ইতিহাসের পাতা থেকে একবার ঘুরে আসি। সময়টা 1626 সাল। দিল্লির মসনদে সম্রাট জাহাঙ্গীর। এই সময় বাংলার এই অঞ্চলে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ দমনের জন্য পুত্র শাহজাহান পর্তুগিজদের সাহায্য প্রার্থনা করে, কিন্তু পর্তুগিজ গভর্নর রডরিক সাহায্য করতে রাজি হয় না। বদলা নিতে শাহজাহান সম্রাট হয়েই 1628 সালে ব্যান্ডেল আক্রমণ করেন। ব্যান্ডেল আক্রমণ করেই প্রথমে দুর্গ এবং এই গির্জা ধ্বংস করে দেন। 5 জন পাদ্রী ও গভর্নরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। প্রধান পাদ্রী ডে ক্রুজকে ধরে নিয়ে যাওয়া হয় আগ্রায়। মত্ত হাতির পায়ের সামনে ডে ক্রুজকে ফেলে দেওয়া হয় পিষে মারার জন্য, কিন্তু মত্ত হাতি ডে ক্রুজকে না পিষে তাকে শুঁড়ে তুলে পিঠে বসিয়ে নিলে সম্রাট শাহজাহান ভাবেন এটা কোনো অলৌকিক ঘটনা। তারপরে তিনি সন্তুষ্ট হয়ে 777 একর জমি এই গির্জাকে দান করেন এখানে নতুন করে যে গির্জা নির্মাণের জন্য। 1599-তে এই গির্জা তৈরি হয়, প্রথমবার কাঠের তৈরি। তারপর শাহজাহানের আক্রমণ, ভেঙে ধ্বংস হয়ে যায় এই গির্জা। ফাদার গোমেজ 1660 সালে, মানে পুরনো গির্জা তৈরি হওয়ার প্রায় 61 বছর পরে এই কংক্রিটের তৈরি গির্জাটি তৈরি করেন। ভাবতে পারছো কত বছরের বয়স? সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই গির্জা তৈরি হওয়ার মানে 1660-এর পরে 400 বছর অপেক্ষা করতে হয়েছে রোমের ভ্যাটিকানের তার পারমিশন, মানে বেসিলিকা যেটাকে বলে। জেনারেলি কোনো গির্জা তখনই মহৎ হয়ে ওঠে যখন সেটাকে বেসিলিকা আখ্যায়িত করা হয়। সেই বেসিলিকা গির্জা ফাইনালি যখন পেয়েছিল 400 বছর পরে, তারপরে কেটে গেছে এতগুলো বছর, গির্জা সত্যি এখনো সেই আগের অবস্থায় রয়েছে। গঙ্গা চলে গেছে দূরে, গির্জা গির্জার জায়গায় থেকে গেছে। এই হলো গির্জা, আর এই হলো ঢোকার মেন গেট। আর এর ঠিক উল্টো দিকে, মানে গেটের ঠিক উল্টো দিকে প্রচুর খাবারের হোটেল রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতেই পারেন। গির্জা দেখে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের পরের গন্তব্য ইমামবাড়া। টোটোতে ভাড়া পড়লো 15 টাকা করে। মিনিট 15-র মধ্যে আমরা ইমামবাড়া পৌঁছে গেলাম।
চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতে হলে জনপ্রতি 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এই হুগলি ইমামবাড়াতে আসার একটা স্পেসিফিক রিজন রয়েছে। যারা আমার সূর্য মন্দির মানে কোণার্কের সূর্য মন্দিরের ব্লগটা দেখেছেন, সেখানে আমি বলেছিলাম সূর্য ঘড়ি হলো ভারতবর্ষের আর্কিটেক্ট মানে ভারতবর্ষের আর্কিওলজি এবং প্রাচীন যে আমাদের বিজ্ঞান কতটা উন্নতি ছিল সেটার একটা বিশাল বড় প্রমাণ। যারা ওই ভিডিওটা দেখেছেন ওখানে আমি বলেছিলাম। আর এই হুগলি ইমামবাড়াতে কিন্তু এখনো লাইভ সূর্য ঘড়ি রয়েছে। চলুন দেখি একবার সূর্য ঘড়িটা। ওটাই এখানকার মূল অ্যাট্রাকশন বলতে গেলে। এই হলো সেই বিখ্যাত ইমামবাড়ার সূর্য ঘড়ি, মানে যেটা অ্যাকচুয়ালি আমার দেখার ইচ্ছে ছিল। মানে অদ্ভুত ভাবে এত বছর আগে এইটা তৈরি, কিন্তু টিল নাও সঠিক সময় দিচ্ছে। কিভাবে? এখন বাজে 2টো বাজতে ঠিক 20 মিনিট বাকি। আসুন দেখাচ্ছি। এই মার্ক দেখুন, এটা 12টা 12। দেখুন পরপর মার্ক করা, 1 2 3 4 5 6, দুদিকেই 6, ওটা 7 8 9 10 11 আর 12। এখন 2টো বাজে, দেখুন 2টো বাজতে যায়। এই যে ছায়াটা এখানে এসে পড়েছে। আমার পেছনে যেটা রয়েছে এটা হলো দরগা, মানে হুগলি ইমামবাড়ার দরগা। এর ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়। তবে আমি বলবো হুগলি ইমামবাড়াতে বিখ্যাত বলা হয় তার ঘড়ির জন্য। 2টো ঘড়ি, সূর্য ঘড়ি এটা দেখে এলাম, আর একটু বাদে যাচ্ছি মিনার ঘড়িটার দিকে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় কি জানেন তো, হুগলি ইমামবাড়া তার দরগার জন্য বিখ্যাত হতে পারে। কেন? দরগার ভেতরটা দেখলে বোঝা যায়। পুরো ভেতরে এখনো বেলজিয়াম কাঁচের তৈরি ঝাড় লণ্ঠনগুলোর দিকে তাকালে সত্যি কথা বলছি গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখনো পর্যন্ত অক্ষত ঝাড় লণ্ঠনগুলো রয়েছে। সেই সঙ্গে পুরো দেওয়াল জুড়ে কোরআনের নকশা এবং কোরআন গাঁথা, বাণী, উপদেশ, উক্তি যাই বলি না কেন, পুরো দেওয়াল জুড়ে খোদাই করা। কোরআনের জটিল জটিল যে তাত্ত্বিক দিকগুলো মানুষের বোঝার অসাধ্য বলে মনে হয়, সেগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দরগার মধ্যে। চলুন এবার মিনারটায় ওঠা যাক। 150 ফিট মিনার, মানে 150 ফিট উঁচু মিনার, আর 152টা সিঁড়ি ওপরে উঠতে হবে। ওপরে নাকি অনেক বড় বড় ওজনের ঘন্টাও রয়েছে। সব মিলিয়ে 152টা সিঁড়ি, আর উচ্চতাটা প্রায় 150 ফুট। এবার 152টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক। ঘন্টাটা বাজলে শুনলে? অ্যাকচুয়ালি এখানকার যে ঘড়িটা বাইরে থেকে যেটা দেখালাম তার 2টো কাঁটা, 2টো কাঁটার সঙ্গে ঘন্টা বাঁধা রয়েছে এখানটা। এই জায়গাটা ঘন্টাগুলোর ওজন, সবচেয়ে বড় ঘন্টার ওজন 80 মণ। 1 মণ মানে 40 কেজি। আর দুটো রয়েছে, একটা 40 মণ, একটা 30 মণ। ছোট কাঁটা মানে ছোট ঘন্টাটা 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটা 1 ঘন্টা অন্তর বাজে। একবার ঘন্টাগুলো দেখাই কতটা বড়। এটা বড় ঘন্টাটা, আর এই যে মাঝারি, আর ওই দিকেরটা ছোট। কেমন পুরো জায়গায় জুড়ে অপরিণত ভালোবাসার ছোঁয়া সব। এটা খুবই প্যাথেটিক, মানে যে কোনো আর্কিওলজিক্যাল সাইটের ক্ষেত্রে এই কাজটা খুবই প্যাথেটিক। আর একটা ভালো জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি এই ইমামবাড়ার
প্রত্যেকটা খিলানে একটা করে ওই বেলজিয়াম গ্লাস টাঙানো রয়েছে, ঝোলানো রয়েছে। গ্লাসের ওটাকে কি বলা যায়, ঝাড়বাতি টাইপের ঝোলানো রয়েছে। সবচেয়ে বড় কথা, কয়েকটা মানে 3টে অন্তর একটা করে গ্রিন, মানে গ্রিন বলতে পার্সিয়ান ব্লু যেটাকে বলি, সেই পার্সিয়ান ব্লুর একটা ঝাড়বাতি টাঙানো রয়েছে। সেই পার্সিয়ান ব্লু যে ঝাড়বাতি, তাতে কিন্তু পুরো ইমামবাড়ার অপোজিট সাইডটা সুন্দর রিফ্লেকশন হচ্ছে। চলুন দেখাচ্ছি। সাধারণভাবে মুসলিম সম্প্রদায়ের দুটো ভাগ, শিয়া এবং সুন্নি। এই ইমামবাড়াটা কিন্তু শিয়া সম্প্রদায়ের। 1841 সাল, সময়টা ইংরেজ শাসন চলছে, সেই সময়ে মোহাম্মদ মহসিন এই ভদ্রলোক কিন্তু নিজের ধর্মের জন্য শহীদ হয়েছিলেন। তো উনি শহীদ হওয়ার পরে উনার রেখে যাওয়া সম্পত্তির ওপর বেশ করে এই ইমামবাড়াটা আর এবং দরগা তৈরি হয়। এই ইমামবাড়াতে যেটা মূল আকর্ষণ সেটা হলো দুটো ঘড়ি, একটা সূর্য ঘড়ি আর একটা এই ঘড়ি। ঢং ঢং করে আওয়াজ হলো, প্রত্যেক 15 মিনিট অন্তর কিন্তু ছোট ঘন্টাটি বেজে ওঠে। 1841 সালে তৈরি শুরু হয় এই ইমামবাড়া, শেষ হয় 1861 সালে। মানে দীর্ঘ 20 বছর সময় লেগেছিল এই ইমামবাড়া তৈরি হতে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই ইমামবাড়াতে যে মানে এই যে ঘড়িগুলো রয়েছে, এই ঘড়িতে দম দেওয়ার জন্য একটা চাবি রয়েছে। সেই চাবির ওজন 20 কেজি। তৎকালীন সময়ে সেই চাবির দাম পড়েছিল প্রায় 12,000 টাকা। সময়টা 1852। ভাবতে পারছেন, 1852 সাল, মানে আজ থেকে না করে হলেও প্রায় 170-80 বছর আগে। সেই সময়ে এই ঘড়ির দম দেওয়ার যে চাবিটা সেটা তৈরি হয়েছিল, সেটার দাম ছিল 12,000 টাকা। এবং আজও এই ঘড়িতে দম দেওয়া হয় এবং ঘড়ি এখনো সচল। তার আওয়াজ শুনলেন, দম দেওয়ার জন্য 2 জন লোক লাগে। রেল স্টেশনকে কেন্দ্র করে আরও কয়েকটি জায়গা ঘুরে নেওয়া যায়, যেমন হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবার আশ্রম, গাজী মসজিদ, সঙ্গম, এইসব আরও রয়েছে। আপনাদের কাছে সময় থাকলে একটা টোটো নিয়ে ঘুরে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি কল্যাণ আর আপনারা দেখছেন ট্রাভেলার বিট্টু। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।